দেখুন, সত্যি জিভ কাটতে হয় লজ্জায়। একটা ক্ষেত্রে অন্তত ১ নম্বরে থাকতে পারতো আমাদের এই শহর, কিন্তু হলো না। আজ ভারত সফরের টুকরো টুকরো মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মেসি, কিন্তু তাতে কোথাও নেই যুবভারতীর কথা, কোথাও নেই এই ফুটবল পাগল শহরটার আবেগের কথা। মেসির স্মৃতিচারণার ভিডিওতে আজ কার্যত উপেক্ষিত থেকে গেল ভারতীয় ফুটবলের এই মক্কা। গোটা ভিডিও জুড়ে প্রায় পুরোটাই হায়দ্রাবাদ, মুম্বাই আর দিল্লিতে কাটানো বিভিন্ন মুহূর্তের ঝলক। আমার পরের বক্তা আইনজীবী বলেই জানতে চাইব যে কলকাতা হাইকোর্টে এই ইস্যুতে যে ৩টে মামলা হয়েছে তাতে এই লজ্জার জন্য সত্যি সত্যি যারা দায়ী তাদের শাস্তির কোনো ব্যবস্থা হতে পারে? নমস্কার। দেখুন, আমি প্রথমেই বলি, কলকাতা হাইকোর্টে কয়েকটি মামলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। অনেকগুলো কথা শুনছিলাম। প্রথম কথা হচ্ছে বারবার যেটা আসছে, দেখুন কুণালবাবুর কথাও শুনলাম, কমিটি রাজ্য সরকার যদি তার রাজধর্ম সঠিকভাবে পালন করতেন তাহলে নিশ্চিতভাবে রাজ্য সরকার সন্ধান করতেন এই ধরনের ঘটনার ক্ষেত্রে তাদের তদন্ত করার যে ক্ষমতা, আইনি ক্ষমতা কোথায় আছে। দেখুন, আমাদের দেশে এখনো পর্যন্ত কমিশন অফ এনকোয়ারি অ্যাক্ট আছে। সেই আইন অনুযায়ী রাজ্য সরকার জুডিশিয়াল কমিশন অ্যাপয়েন্ট করতেই পারতেন, কিন্তু সেটা করা হয়নি। একজন প্রাক্তন বিচারপতিকে মাথায় রেখে উইদাউট গেজেট নোটিফিকেশন একটা কমিটি তৈরি করা হয়েছে, এবং যে কারণে আমাদের মনে হচ্ছে এই রাজ্য সরকারের যে তৎপরতা বিভিন্ন ঘটনার ক্ষেত্রে আমরা দেখেছি, এই তদন্তটাও আসলে ওই আলমারিটাকে বন্ধ করে দেওয়া বা ম্যানুয়ালটাকে চাপা দেওয়া, যাতে করে দুর্গন্ধ না বেরোতে পারে, যাতে করে কোনো কঙ্কাল না বেরিয়ে আসে। আইনত জানতে চাইছি যে আইন অনুসারে কমিটি ফর্ম হয়ে যাওয়ার পরও তো গেজেট নোটিফিকেশন বেরোতে পারে। দেখুন, আইন অনুসারে এই কমিটিকে কখনোই কমিশন অফ এনকোয়ারি অ্যাক্টের দ্বারা নিয়োজিত কমিটি, নিযুক্ত কমিটি বলা যাবে না। তাহলে ওই জুডিশিয়াল যিনি পার্সন আছেন, যিনি চেয়ারম্যান থাকবেন সেই কমিটি, তার সঙ্গে ওই এক্সিকিউটিভ লোকজন, তাদের থাকার কোনো কথা নয়। কারণ কমিশন অফ এনকোয়ারি অ্যাক্টে এমনকি এই ক্ষমতাও আছে, রাজ্য সরকার কোনো সিটিং জাজকে তাকেও কিন্তু তার চেয়ারম্যান করতে পারেন। ফলে কোনো নন জুডিশিয়াল পার্সনের সেখানে থাকাটা, সেটা কমিটিই করে দেয়, সেটা ইন্ডিপেন্ডেন্স নষ্ট হয়। ফলে এটা জুডিশিয়াল কমিশন নয়। দুই, যেটা খুব গুরুত্বপূর্ণ কথা, এতগুলো কথা কেন উঠে আসছে? আমরা কি লজ্জিত? হ্যাঁ, লজ্জিত। কারণ যেখানে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মতন একজন ফুটবলার ফুটবল মাঠে টিকিট পান না, যেতে পারেন না, আমন্ত্রিত হন না, সেখানে আমরা লজ্জিত হই। প্রশান্ত ব্যানার্জি তিনি হননি, গুরুত্বপূর্ণ বিষয় কারা এলেন আমার মনে পড়ে যাচ্ছে এডুয়ার্ডো গালিয়ানো। তিনি একটা খুব সুন্দর ফুটবল সম্পর্কে বই লিখেছিলেন, এবং সেখানে তার একটা কথা ছিল, স্কিল ইজ দি আর্ট অফ টার্নিং দি লিমিটেশন ইনটু ভার্চু। এটা যখন রিভার্স হয়ে যায়, যখন স্কিলের গুরুত্ব থাকে না, যখন মার্কেট সেই জায়গাটাকে নিয়ে নেয়, তখন কিন্তু ওই ফেস দিয়ে সমস্ত বিষয়টাকে করতে হয়। তার জন্যই সেখানে কিন্তু এই প্রাইভেট পাবলিক ব্যারিয়ারটা পুরোপুরি উঠে যায়। আপনি দেখবেন এই কারণে গত 2-3 দিন আগে যে ঘটনা ঘটেছে, যে নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে ওই স্কিল বিষয়টির কোনো গুরুত্ব নেই। তাই ওই স্কিল বেসড মানুষের গুরুত্ব মাঠে নেই। তাদের গুরুত্ব আছে যারা নেপোটিজমের যারা বেনিফিশিয়ারিজ। আমি একটা বিষয়ে খুব খুশি, অনেকেই আজকে কমন কথা, কেউ আধিক্যতা বলছেন, কেউ নেপোটিজম বলছেন, কেউ ইত্যাদি ইত্যাদি বলছেন। আমি খুঁজছিলাম নেপোটিজম শব্দটার মানে। দেখুন, নেপট শব্দ থেকে নেপোটিজমের কথাটা এসছে, ওই যখন পোপের নেফিউদের কথা, নেফিউ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। নেফিউ করলে বাংলায় ভাইপো, ভাইজি ইত্যাদি ইত্যাদি বেরোবে। আমি কোনো ইন্ডিকেট করতে চাই না, কিন্তু আসলে নেপোটিজম হচ্ছে এই ভাইপো ভাইজিদের দাপট। এই দাপট কি শুধুমাত্র যুবভারতীতে আমরা দেখলাম? এই প্রথম গোটা বাংলা জুড়ে। আজকে যারা বলছেন এটা প্রাইভেট ইভেন্ট ছিল, সরকারের কোনো দায় হতে পারে না, তারা আমাকে জবাব দিন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রিসভার সদস্যরা, এমনকি যারা আমলা, তারা পর্যন্ত বিভিন্ন প্রাইভেট ইভেন্টে গিয়ে এত মাতব্বরি করেছেন গত কয়েক বছর ধরে, গত 15 বছর ধরে, যেখানে এই পার্থক্যটা করা যাবে না। ক্লাব, সেই ক্লাবের প্রোগ্রাম হবে, মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে। কোনো প্রাইভেট বডি, তার প্রোগ্রাম হবে, মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে। আমি তো বলবো যে যারা এই ধরনের প্রাইভেট ইভেন্ট করবেন, তারা আইনটা দেখুন, মুখ্যমন্ত্রীর ছবি বা ক্রীড়ামন্ত্রীর ছবি বা অন্য কারোর ছবি লাগাতে হবে না। পদত্যাগ করলেন, কে পদত্যাগ করলেন? ক্রীড়ামন্ত্রী পদত্যাগ করলেন। আচ্ছা, মন্ত্রিসভা কালেকটিভ রেসপন্সিবিলিটিতে চলে। আমরা সখানেক শো এখানে হয়েছে, যেখানে আমরা বলেছি রাজ্য সরকারের একটা বড় সমস্যা হচ্ছে এই সরকারে কেউ কারোর দায় নেয় না, আর দায় ঝেড়ে ফেলতে চায়।
আমরা আগে দেখেছি বিভিন্ন সময় দায় না নেওয়ার প্রতিযোগিতাই প্রথম দায় ঝেড়ে ফেলার প্রতিযোগিতা, যার জন্য ওই রকম একটা রেজিগনেশন লেটার এসছে, পারপোর্টেড রেজিগনেশন লেটার। ওটাকে রেজিগনেশন লেটার কিনা সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, তিনি ওটা অ্যাকসেপ্ট করেছেন কিনা। আমি দেখিনি তার কোনো স্টেটমেন্ট, কিন্তু তারও তো একটা প্রসিজার আছে, রাজভবনে সেই চিঠি পৌঁছতে হয়, সেটা কি গেছে? আমি কিন্তু সেটা কোনো জায়গাতেই আমাদের এই বর্তমান পরিস্থিতির কোনো পরিবর্তন করবে না। কারণ আমরা সবাই আলোচনা করছি সুমনদা, যেটা হচ্ছে জলের বোতল ছোড়া। আমরা আলোচনা করছি মাঠের মধ্যে যা হয়েছে, অর্থাৎ B2C, বিজনেস টু কাস্টমার, যে এর আড়ালে B2B, বিজনেস টু বিজনেস, কারা টাকা দিলেন, কোথা থেকে টাকা উঠলো? জিএসটি পেমেন্ট হয়েছে তো? জিএসটি যে পরিমাণ টাকা এখানে ইভেশন হয়নি তো, কোটি কোটি টাকা ট্যাক্স ইভেশন করার জন্য কারা এই টাকা দিলেন তার প্রকৃত পিএমএলএ ইনকোয়ারি হবে তো। হঠাৎ করে রাজ্য সরকার এই তদন্ত কমিটি করতে গেলেন কেন? যাতে করে একটা এন্ডোর্সমেন্ট পাওয়া যায়, একজন প্রাক্তন বিচারপতির নামটা দিয়ে এন্ডোর্স, যে উই হ্যাভ ডান সামথিং। হঠাৎ করে দেখলেন শোকজ হয়ে গেল, হঠাৎ করে দেখলেন আইপিএস অফিসার, এমনকি রাজীব কুমারের মতন অফিসার, যিনি রাজ্য সরকারের অত্যন্ত প্রিয় অফিসার বলেই আমরা জানতাম, সমালোচনা করতাম, তিনিও সাসপেন্ড হয়ে গেলেন। তাহলে কি B2B এই জায়গাটাকে চাপবার জন্য, যেখানে কোটি কোটি টাকা ট্রানজ্যাকশন হয়ে আছে, সেই টাকাটা কাদের টাকা, কোথা থেকে এলো, ঘুরছে, সেই তদন্তটা যদি বেরিয়ে আসে, তাহলে কি আসল মানুষগুলো ধরা পড়বেন যে ইভেন্টের আড়ালে কালো টাকা সাদা করার কোনো প্রক্রিয়া চলছে না তো? মারাত্মক অভিযোগ। আমি শুধু যোগ করব, সেটা হচ্ছে রাজীব কুমার শোকজড রয়েছেন, ওর যে শব্দটা ব্যবহার করেছে সেটা নয়। দ্বিতীয় হচ্ছে যে অবশ্যই এটা বলতে হবে যে টাকার অঙ্ক তো সত্যিই বিপুল। আমি আনন্দবাজার পত্রিকায় ওই তালিকা দেখছিলাম, একটা ছবি তুলতে 10 লক্ষ টাকা। আমি বলছি কটা এইরকম ছবি, তার সঙ্গে জিএসটি কত, কে নিয়েছেন? সুতরাং টাকার অঙ্ক সব্যসাচী অত্যন্ত ভ্যালিড একটা প্রশ্ন তুলেছে। আমার সবথেকে খারাপ লাগছিল যারা এই রাজ্যের ফুটবলের সঙ্গে যুক্ত, নামটা ওতপ্রোতভাবে যুক্ত, তারা আইকন, সেটা বাইচুং ভুটিয়া হতে পারেন, সুনীল ছেত্রী হতে পারেন, তাদের কিন্তু যুবভারতীতে দেখিনি, বরঞ্চ তাদের মুম্বাইতে দেখলাম, তাদের অন্য স্টেডিয়ামে দেখলাম। এটাও দুর্ভাগ্য। অরূপ, একদমই ঠিক। এটা আবারও বলছি, উদ্যোগ তো প্রাইভেট অর্গানাইজেশন, কিন্তু এখানে ফুটবল সংক্রান্ত বিষয়ে বলতে গিয়ে সব্যসাচীর পরিচয় আমি এখানে আইনজীবী হিসেবে বলেছে না সিপিএম হিসেবে বলেছে আমি জানি না, বললাম পেশায় আইনজীবী, পেশায় আইনজীবী সিপিএম হিসেবে যদি বলে থাকে, আমার শুধু জানার কিছু কৌতূহল রয়েছে যে ফুটবল স্টেডিয়াম তো ফুটবলের জন্য, হোপ 86 আয়োজন করা সিপিএম এর মুখ থেকে যখন ফুটবল স্টেডিয়াম নিয়ে শুনি ভালো লাগে। আর সব্যসাচী আসলো কোথায়? নেপোটিজম শব্দের উৎপত্তি নেপোট থেকে, অর্থাৎ ভাইপো। মূল ব্যাপারটা ভাইপো। আমি একটা বিখ্যাত ভাইপোর কথা বলি, যেই ভাইপো তদানীন্তন মন্ত্রী সুভাষ চক্রবর্তীকে বলেছিলেন সল্টলেক স্টেডিয়ামে গুন্ডা পোষা বন্ধ করুন ডিউরিং সল্টলেক বিধাননগর পুরসভা নির্বাচন, তার উত্তরে সুভাষ চক্রবর্তী সেই বিখ্যাত ভাইপো সুকান্ত ভট্টাচার্যের ভাইপোকে বলেছিলেন, আপনার হয়ে যারা কিশোর ভারতী স্টেডিয়ামে ভোট করেন তারা কি সংস্কৃত কলেজের অধ্যাপক নাকি? পরের সমস্ত সংবাদ মাধ্যমে সেই বড় বড় আর্টিকেল বেরিয়েছিল, আপনার হয়ে যারা কিশোর ভারতী স্টেডিয়ামে ভোট করেন তারা সংস্কৃত কলেজের অধ্যাপক নাকি? সুকান্ত ভট্টাচার্যের ভাইপো বলেছিলেন। তিনি বলছেন অভিযোগ করছেন, নেপোটিজমটা মাথায় আসছে কিনা আপনার দলের সাংসদ প্রসূন বাবু, যিনি আপনার দলের সাংসদ, তাকে গুরুত্ব দেওয়া হয়নি। এই ফ্রড শতদ্রুকে যখন অ্যারেস্ট করেছে পশ্চিমবঙ্গ পুলিশ, তার পাশে যিনি দাঁড়িয়েছিলেন তিনি ফ্রড নন, শতদ্রু ফ্রড। তখন তার হয়ে সুকান্ত ভট্টাচার্য মিছিল করে গেল। ফ্রড শতদ্রু অরূপ বিশ্বাসকে দেখা গেলে তিনি ফ্রড নন। শতদ্রু দত্তকে তাকে সেফগার্ড করা কারণ ভারতীয় জনতা পার্টি আজকে তো শুভেন্দু না, ভুল বলছেন আপনারা। ন্যারেটিভ কিভাবে তৈরি করছে শুধুমাত্র এবং শুধুমাত্র আমাদের বক্তব্য হচ্ছে বলির পাঠা একমাত্র শতদ্রু কেন, সেখানে অরূপ বিশ্বাস বা সুজিত বোস তাদেরকে কেন গ্রেফতার করা হবে না? আমাকে বলুন তো, অরূপ বিশ্বাস কোটা ইন্টারন্যাশনাল না না অরূপ বিশ্বাস কত ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে আমাকে বলবেন? অশোক দিন্দা আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়, জয়সার অরুণ জেটলি যেটা খেলেছে একদম। দেখুন এই প্রশ্নের উত্তর আমি গতদিনও দিয়েছিলাম যে অরুণ জেটলি আর জয়সা যতগুলো খেয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট, নিশ্চয়ই অরূপ বিশ্বাস ততগুলো খেয়েছেন। একটা ভ্যালিড প্রশ্ন আমি অরূপকে রাখতে চাই, যে মদন মিত্র যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন তখনও কিন্তু শতদ্রু এক ধরনের জালিয়াতি করেছে বলে মদন মিত্র সরাসরি অভিযোগ এনেছেন, একদম অন ক্যামেরা। তারপরও আরেকটা ইভেন্ট করেছিলেন, সেটাও মিসম্যানেজ হয়েছিল।
আমার প্রশ্ন, রাজ্য সরকার এই ধরনের মিসম্যানেজ ইভেন্ট যিনি করেন, মানে যাকে বিশ্বাস করা যায় না, তাকে কি করে মানে অনুমতি দিল? তার সে কিসের যুক্তিতে আসলো? মানে আমার প্রশ্ন, রাজ্য সরকার কি চোখ নাক বন্ধ করে রেখেছিল? আমি আবার অতীতের অভিজ্ঞতা যার খারাপ, অতীতে যে ব্ল্যাকলিস্টেড তাকে তোমরা কি করে পারমিশন দিলে? আজকে আমরা যদি বলি রাজ্য সরকারের সিদ্ধান্তের জন্য আজকে এই ঘটনাটা ঘটেছে। শুনলাম তো, একটু শুনুন না। এই রাজ্য সরকারের আমলেই লিওনেল মেসি এসেছেন এবং যুব ভারতীতে ম্যাচ খেলে গিয়েছেন। রাজ্য আর্জেন্টিনা ভারতের ভেনেজুয়েলা সেই উদাহরণ দিয়েই তো মদন মিত্র বলছিলেন যে কোথাটা তফাৎ হয়েছে। কিন্তু এক্ষেত্রে একটা আনওয়ান্টেড সিচুয়েশন হয়েছে, সেটা তো মুখ্যমন্ত্রী নিজেই এন্ডোর্স করেছেন। তুমি বলছো না কেন? আসলে অতীতে যে লোকটা কালো কালি তোমরা মন্ত্রী বলেছে, এখানে যদি তোমার মন্ত্রী আমি কে? আসলে সব্যসাচী একটা দারুণ শব্দ ব্যবহার করেছে, তার একেবারে শেকড়ে চলে গেছে, সেটা হচ্ছে নেপোটিজম। নেপোটিজম, দেখুন নেপোটিজম মানে সোজা বাংলায় ওই যারা চোখের জল ফেলছিলেন না, যে এত হাজার হাজার টাকা, কেউ প্রায় পুরো বেতনটা দিয়ে, কেউ পুজোর সমস্ত সঞ্চয় করে দিয়েছিলেন, তার কারণ আগে থেকে টিকিট কাটতে হয়েছিল। তারা আসলে তারা যেটা বোঝেন সেটা হচ্ছে যে প্রভাবশালীরা তারা এই কাজ থেকে চর্মচক্ষে মেসিকে দেখার সুযোগ পাবেন, আর নেপোয় মারে দইটা নেপোয় মেরে যাবে। এইটা হচ্ছে নেপোটিজমের আসল অর্থ ওই 60,000 বা 70,000 মানুষের কাছে। সেই জন্যই এই ক্ষোভ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।